বাংলা ভাষায় একটা কথা আছে, খুব প্রচলিত এই বাক্য, যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। যেভাবেই শাক দিয়ে মাছ ঢাকুন না কেন, মাছের আষ্টে গন্ধ ঠিক বেরিয়ে আসবে। আর.জি. করের ঘটনা নিয়ে নানান জল্পনা ছিল, অনেকে নানান উপহাস করেছেন। কেউ সত্যের পক্ষে, কেউ মিথ্যের পক্ষে দাঁড়িয়েছেন, কেউ জানতে, কেউ অজান্তে। কে সত্য কে মিথ্যে এখনো বলার সময় আসেনি, এটা যেমন ঠিক, কিন্তু তার পাশাপাশি সব কিছু ফুৎকারে উড়িয়ে দেওয়া, না যা হয়েছিল, যা বলছি সেটাই ঠিক, এসব দাদাগিরির দিন শেষ হয়ে গিয়েছে। অনেকে বলছেন সেটিং আছে, অনেকে বলছেন সিবিআই থেকে কলকাতা পুলিশ তাদের তদন্ত ঠিক পথে হয়নি, অথবা ওপর দিক থেকে এমন চাপ দেওয়া হয়েছিল যে তারা তদন্ত করতে পারেনি। এমন অসংখ্য কারণ থাকা সত্ত্বেও সত্য জয় হবেই। আজকে আমাদের আলোচনাতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আর.জি. কর বিষয়ে ক্রমশ জট খুলতে শুরু করেছে। প্রথমেই আপনাদের একবার আলাপ করিয়ে দিয়ে, এই মুহূর্তে যারা প্যানেলিস্টরা রয়েছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়ে তারা এই বাংলার সেরা প্যানেলিস্ট। আমাদের সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ মহাশয়, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, ভারতীয় জনতা পার্টির নেতা এবং মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ডিসি কলকাতা পুলিশ সত্যজিৎ ব্যানার্জি। সত্যজিৎ বাবু প্রাক্তন ডিসি এবং কলকাতা পুলিশের অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার। আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ সিংহ রায়, যিনি রাজনৈতিক বিশেষজ্ঞ হলেও তিনি সবসময় ঝুঁকে থাকেন এ রাজ্যের সরকার পক্ষের দিকেই। এবং আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ডক্টর সুবর্ণ গোস্বামী। ডাক্তার সুবর্ণ গোস্বামীকে আমরা সবাই চিনি, তিনি সহ সাধারণ সম্পাদক AIFGDA, অর্থাৎ অল ইন্ডিয়া ফেডারেশন গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। আমি প্রথমেই ডক্টর সুবর্ণ গোস্বামীর কাছে চলে যাব। ডাক্তারবাবু, আমি ভিডিওটা দেখাবো, যে ভিডিও নিয়ে এত চাঞ্চল্য, যা প্রকাশ্যে আসার পরেই এত চাঞ্চল্য, কিন্তু প্রথমেই আমি আপনার একটু প্রারম্ভিক প্রতিক্রিয়া নিয়ে নেব। তার কারণ আপনাকে বেশ কিছু কথা নিয়ে কম উপহাস সহ্য করতে হয়নি, কি বলবেন? দেখুন, আমরা শুরু থেকেই চেয়েছিলাম যে প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক এবং প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক। কারণ আমরা বুঝতে পারছিলাম যে রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে পুষ্ট একটা অপরাধী চক্র চলছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কাজ করছে। তাদের দুর্নীতির শিকার হলো এই মেয়েটি অভয়া। এবং প্রথম থেকেই প্রশাসনের যে ভূমিকা দেখেছিলাম ঘটনা ঘটার পর থেকে, যে প্রথম থেকেই আমাদের বারবার সন্দেহ হচ্ছিল যে মৃতদেহ যেখানে আবিষ্কৃত হয়, চেস্টের সেমিনার রুম, ওইটি যে অপরাধ স্থল কিনা সেটা সম্পর্কে আমাদের সন্দেহ ছিল। তার কারণ প্রথম যেসব ফটোগ্রাফি গুলো আমাদের সামনে আসে, যারা প্রত্যক্ষদর্শী তাদের মাধ্যমে আমরা যেটা পাই, তাতে আমরা যারা ফরেনসিক মেডিসিন পড়ে এসেছি সেটুকুও বাদ দিন, সাধারণ যে কোনো মানুষ বুঝতে পারবেন যে একটি মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, ওই রকম নৃশংসভাবে এতগুলি আঘাত করা হচ্ছে, তাকে খুন করা হচ্ছে, শ্বাসরোধ করে খুন করা হচ্ছে, অথচ সে বাঁচার জন্য একটি 32-33 বছরের 31 বছরের একটি মেয়ে সুস্থ সবল, সে কোনো বাধা দেবে না, যে খুনি বা যে ধর্ষক তার সাথে কোনো সংঘাত ঘটবে না, এটা অবাস্তব। ফলে যেটা হচ্ছে যে আমাদের মনে হচ্ছিল যে প্রথম যে ছবিটা এসছে সেটা যদি দেখেন আপনারা, যে মৃতদেহটি সাইড আছে সেমিনার রুমের ডায়াসে, এবং তার ঠিক পাশে তার ল্যাপটপটি বন্ধ করা, তার উপরে নোট বই, যেটা নোট খাতা, যেটা একটা স্পাইরাল বাইন্ডিং, সেটি রাখা, তার উপরে ওর মোবাইল পরিপাটি করে সাজানো, এবং হচ্ছে যে ম্যাট্রেসের উপরে তার মরদেহ শায়িত ছিল, তার ঠিক পাশেই জুতো জোড়া সে এমন ভাবে খোলা যাতে হচ্ছে যে এই একটু আগেই বোধহয় জুতো খুলে সে ম্যাট্রেসে শুতে গেছে। অর্থাৎ আসবাবপত্র কোথাও একটু এদিক ওদিক হয়নি, জুতো জোড়াও একটু সরে যায়নি, ল্যাপটপ, মোবাইল, নোট বই কিচ্ছু সরে যায়নি, শুধুমাত্র মৃতদেহটি শায়িত রয়েছে। ফলে সেটা আমাদের প্রথম থেকেই মনে হচ্ছিল, আমরা যার জন্য বলছিলাম যে মৃতদেহ ওখানেই আবিষ্কৃত হলেও ওটাই অপরাধ স্থল কিনা সেটা কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না। অবশ্যই হ্যাঁ, বলুন দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের ছিল, যে ওইখানে প্রায় প্রথমে আত্মহত্যা বলে তার বাড়ির লোককে খবর দেওয়া, মা বাবাকে ডেকে এনে 3 ঘন্টার উপর দাঁড় করিয়ে রাখা, কিছুতেই মেয়ের মৃতদেহ দেখতে না দেওয়া, অথচ ওই 3 ঘন্টার মধ্যে
জলপাইগুড়ির একজন ডাক্তারবাবু, মালদার একজন ডাক্তারবাবু, বর্ধমানের দুজন ডাক্তারবাবু এবং কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে কর্মরত একজন কম্পিউটার এক্সপার্ট, একজন আইনজীবী সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, তারা পৌঁছে গেলেন আধ ঘন্টার মধ্যে এবং ওই 3 ঘন্টা ধরে তারা সেমিনার রুমে অবশ্যই ডাক্তারবাবু, আমি আপনার কাছে এই বিষয়টা নিয়ে বিশদে আসবো, তার কারণ এই প্রশ্নটা ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। যারা ক্রাইম সিনে ছিলেন, যারা নাকি একেবারে ফিতে মেপে, যারা নাকি দাঁড়িয়েছিলেন 11 ফুটের মধ্যেই, এদের নিয়েও প্রশ্ন আছে, আমি আপনার কাছে আসব। তার আগে আমি একবার শুধু আপনাদের বলে রাখি যে আরজিকর মেডিকেল কলেজের সেই সেমিনার হলে নির্যাতিতার, অর্থাৎ যে পড়ুয়া নির্যাতিতা চিকিৎসক, যার ধর্ষণ এবং মর্মান্তিক খুনের ঘটনা, যার নাম আমরা অভয়া দিয়েছি, সেই অভয়ার গোটা ঘটনা সেমিনার রুমে আদৌ হয়েছে নাকি ইতিমধ্যেই ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। একবার আমরা দেখে নেব সেই ফরেন্সিক রিপোর্ট কি বলছে। অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের সেই সেমিনার হলে নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার প্রতিরোধের কোনো চিহ্ন মেলেনি। কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট বলছে এটা, এবং ওই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে সেমিনার হল তো নয়, এমনকি কাঠের পাঠাতনের ওপর যে বিছানা, ওপর নির্যাতিতার দেহ শয়িত অবস্থায় ছিল, অর্থাৎ শোয়ানো ছিল, সেখানেও প্রতিরোধের কোনো প্রমাণ মেলেনি। 12 পাতার রিপোর্টের শেষ পাতার 2 লাইনে এই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। ক্রাইম সিন তাহলে আসলে কোথায়? অন্য কোথাও খুন করে কি তাহলে দেহ রাখা হয়েছিল সেমিনার রুমে? ক্রাইম সিন কি সাজানো? আরজিকর কাণ্ডে CFSL এর রিপোর্টকে ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন। আততায়ীদের সঙ্গে মেলেনি নির্যাতিতার ধস্তাধস্তি বা প্রতিরোধের চিহ্ন। সকলের নজর এড়িয়ে কিভাবে আততায়ী প্রবেশ করলেন সেমিনার হলে, প্রশ্ন রয়েছে সেখানেও। অর্থাৎ তদন্তে এতদিন ধরে যা জানানো হচ্ছিল সরকারি ভাষ্যে, কলকাতা পুলিশ পরবর্তীকালে সিবিআই তদন্ত করছিল, এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু বেরিয়ে এসেছে। অনেকে বলছেন যে কিচ্ছু করার নেই, শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, কোনোভাবেই চাপ সৃষ্টি করা যাবে না, সত্য বেরিয়ে আসবেই। আমরা অবশ্যই ডক্টর সুবর্ণ গোস্বামী, তাকে আমরা ধন্যবাদ জানাবো, কারণ R+ নিউজ রুমে তিনি সর্বপ্রথম বারবার করে জোর দিয়ে বলেছিলেন হয়তো সেমিনার রুমে কিছু হয়নি, না এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো মহাসমাপতন নয়। ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি একজন চিকিৎসক, তিনি তার যুক্তি দিয়ে বলেছিলেন হয়তো সেমিনার রুমে এই ঘটনা ঘটেনি, এবং সেটা R+ নিউজ রুমে। আমি সেই আলোচনাতে আসবো, তার আগে আমি অন্যান্য বক্তাদের কাছে চলে যাব। কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, এই যে রিপোর্ট এসেছে, অর্থাৎ যে ফরেন্সিক রিপোর্ট পাওয়া গেছে, তার শেষ 2 লাইনে চাঞ্চল্যকর তথ্য আবার প্রমাণ হতে চলেছে। শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, সেটিং দিয়ে এই তদন্ত শেষ করা যাবে না, এমনকি ওপরওয়ালারা যতই চাক এই তদন্ত চলবেই। সেক্ষেত্রে যেই প্রশাসন যে যত শক্তিশালী হোক, সে দেশের দ্বিতীয় শক্তিশালী হতে পারেন, রাজ্যের অত্যন্ত প্রভাবশালী হতে পারেন, এই তদন্ত চলবেই এবং সত্য বেরোবেই। আমি একবার সরাসরি চলে যাব প্রথমেই সত্যজিৎ বাবুর কাছে। দুধে ডিসি ছিলেন কলকাতা পুলিশের, কি মনে হচ্ছে কোথাও বোধহয় এইবার জট কাটতে চলেছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই রিপোর্টের শেষ 2 লাইন? ঠিক আছে, অ্যাকচুয়ালি ঋতুব্রত এই সাবজেক্ট নিয়ে আপনাদের চ্যানেলেও আমি কম বেশি ধরুন 7-8 বার এসেছি, ঠিক, এবং বলা হয়েছে। আমি খুব পয়েন্ট ওয়াইজ কতগুলো কথা বলা দরকার আছে সেটাই বলি। 1 নম্বর হচ্ছে, একজন তরুণী ডাক্তার 31 বছর বয়স্কার, তিনি একটা হাসপাতালের ভিতরে ধর্ষিত হলেন এবং খুন হলেন। কেন? এই প্রশ্ন ভারতবর্ষের লোক জানতে চায়। আপনি বলছেন তো বাংলা জানতে চায়, কারণটা হচ্ছে এই মোটিভটা কেউ এখন পর্যন্ত সিবিআই অফিসাররা বলতে পারছে না, যারা তদন্তকারী অফিসার বলতে পারছে না, যারা কলকাতার এসে তারা বলতে পারছে না, কেউ বলতে পারছে না।
এবং সুপ্রিম কোর্টের রিপোর্টে কিংবা আমাদের শিয়ালদা কোর্টের রিপোর্টের মধ্যে মোটিভ অফ মার্ডারটা কেন করা হলো সেইটাই বলতে পারছে না কেউ। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স, অর্থাৎ যে এভিডেন্সগুলো ছিল এগুলোকে ডিসঅ্যাপিয়ার করে দেওয়া হয়েছে ডেলিভারেটলি। এটা আমি অনেকবার বলেছি। এবার আমি আপনাকে সিএফএসএল এর রিপোর্টের ব্যাপারে, যেটা নিয়ে আপনি আজকের আলোচ্য বিষয় ঠিক করেছেন, সেইটার ব্যাপারে একটু বলি। দেখুন, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যেই কথাগুলো বলছে, এই কথাগুলো এটা সুপ্রিম কোর্টে বললেও কিংবা হাইকোর্টে যারা ডাক্তারবাবুরা অ্যাপ্লিকেশন করছেন সেইখান থেকে কিন্তু এটার পরিসমাপ্তি হবে না। কারণটা হচ্ছে আইন হচ্ছে যখন সুপ্রিম কোর্টের কাছে তদারকি দেখে, সুপ্রিম কোর্ট যখন মনিটরিং করে, ভারতবর্ষের কোনো কোর্ট এটাতে ইন্টারফেয়ার করতে পারবে না। এবং এখানে ডাক্তারবাবুদের যেটা দরকার ছিল, প্রথমেই তদন্তের সাথে সাথে যখন দেখলো যে ঠিক মতন সিবিআই কিছু করছে না এবং তাদের মনোমতন ইনভেস্টিগেশন হচ্ছে না, কিংবা কোনো খুঁত রয়ে গেছে ইনভেস্টিগেশন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, তাদের লোয়ার কোর্টে, মাইন্ড ইট, আমি ভাষাটা আবার বলছি, লোয়ার কোর্টে অর্থাৎ যেটা শিয়ালদা কোর্ট, এখানে কিন্তু নারাজি পিটিশন করা দরকার, ইমিডিয়েটলি নারাজি পিটিশন করা দরকার। আইন এটাই বলছে, নারাজি পিটিশন করার পরে এবং তারপরে ওনাকে কারণ, এই যেই কারণগুলো ওরা হাইকোর্টে দর্শিত করেছেন সেইগুলো প্রত্যেকটা কারণ ওনাকে দর্শিত করতে হবে। এবার আপনি একটু বড় অ্যাঙ্গেলে বলছি আপনাকে। দেখুন, এই কেসটার একটা চার্জশিট অলরেডি সাবমিট করা হয়েছে এবং মোটামুটি প্রায় কম বেশি প্রায় 32 কি 34 জনের সাক্ষী হয়ে গেছে। এবং আমরা আলোচনা করেছিলাম, আমরা ভেবেছিলাম চার্জশিট জমা হওয়ার পর একটা সাপ্লিমেন্টারি হবে, জমা পড়বে, সেটা হয়নি। হ্যাঁ, সাপ্লিমেন্টারি চার্জশিট হবে। তো সাপ্লিমেন্টারি চার্জশিট তো হলোই না, 90 ডেজে তো দুজনের বেলও হয়ে গেল। ঠিক আছে, তো এখন ঘটনা হচ্ছে যে প্রশ্ন যে এই যে চার্জশিট দেওয়া হলো না এবং ওরা যে কিছু করতে পারলো না, সেই ব্যাপারে এই নারাজি পিটিশনটা না করলে এরা বেসিক্যালি আমি আইনগত খুঁতখুতির ব্যাপারটা খুব ক্লিয়ার করে দিলাম, কারণ অনেকে এই আইনগত ব্যাপারটা মধ্যে যেতে চাইবে না কিংবা বয়সে নেই। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এইটা হচ্ছে আগামী দিনের ডাক্তারবাবুদের কর্তব্য, যতই আমরা স্লোগান শাউটিং করি না কেন, 5 লক্ষ লোক হাত তুলি, 5 কোটি লোক হাত তুলি, কিন্তু আপনাকে এই পদ্ধতির মধ্যেই যেতে হবে। সুপ্রিম কোর্টকে আনতে হবে, সুপ্রিম কোর্টের নজরদারিতে আনতে হবে, সুপ্রিম কোর্টের মনিটরশিপে আনতে হবে এবং সেটা বলতে হবে যে আমাদের এই হয়েছে। অবশ্যই আমি সত্যজিৎদা আপনার কাছে আসছি। আমি একবার চলে যাব বিমলদার কাছে। বিমল শঙ্কর নন্দ মহাশয়, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নেতা। বিমলদা, কোথাও কি মনে হচ্ছে যে আজকের দিনটা খুব তাৎপর্যপূর্ণ? যে কথা সাধারণ মানুষের মনে ছিল, যে কথা অনেকের মনে সন্দেহের, বিশেষ করে মোটিভটা কি এখনো যেহেতু চিহ্নিত করা যায়নি, এবং অনেকের মনে হচ্ছে যে ধামাচাপা দেওয়া হচ্ছে গোটা ঘটনা। খুব প্রভাবশালীরা, বিভিন্ন পক্ষের প্রভাবশালীরা, এমনকি প্রকাশ্যে অনেকে বলতেও পারছেন না, অনেকে মনে করছেন এটা বিরাট প্রভাবশালীদের ষড়যন্ত্র আছে এবং সেই বিভিন্ন ব্যবস্থার মধ্যে তারা লুকিয়ে রয়েছেন, তারা চাপা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আজকে আষ্টে গন্ধ বেরিয়ে পড়েছে। কি বলবেন বিমলদা? ঋতব্রত, বা তাৎপর্যপূর্ণ কিনা জানি না, গুরুত্বপূর্ণ তো বটেই। এবং টু স্পিক দ্য ট্রুথ, পশ্চিমবাংলায় এখন আমরা যে অবস্থায় রয়েছি, প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটি দিন মানুষের কষ্ট বাড়ছে, যন্ত্রণা বাড়ছে, মানুষের এই সিস্টেমের প্রতি অনীহা বাড়ছে, ক্ষোভ বাড়ছে। হয়তো সেই ক্ষোভ মাঝে মাঝে যুক্তি ছাড়িয়ে চলে যায়, কিন্তু মানুষকে দোষ দিতে পারি না, কারণ মানুষ চাইছে, মানুষ দ্রুত বিচার চাইছে। এই ধরুন, সিবিআই যখন পরিষ্কার, ইডি যখন পরিষ্কার ইয়েতে বললো সিবিআই শিয়ালদা কোর্টে যে আমরা এখন সাপ্লিমেন্টারি চার্জশিট দেব না, মাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ, দেব না বলেছে, কিন্তু দিতে পারছি না বলেনি, কিন্তু দেব না। অর্থাৎ অরিজিনাল যে চার্জশিটটা হয়েছে সঞ্জয় রায়, সেই বিচারটা হোক, এটা এখন দিচ্ছি না। আমি সিবিআইয়ের সঙ্গে কাজ করেছেন এমন লোকের কথাও শুনেছি, তারাও বলছেন দিস ইজ সিগনিফিক্যান্ট। কারণ সিবিআই সম্ভবত এটার জন্য অপেক্ষা করছিল। কারণ আপনাকে বলি, 13ই আগস্ট সিএফএসএল এর কাছে এটা পাঠানো হয়। সিএফএসএল এর লোকজন 14 তারিখে আসে এবং নমুনা সংগ্রহ করে, এবং নমুনা সংগ্রহ করে তার রিপোর্টটা একদিনে এলো। কারণ সিবিআই ইতিমধ্যে যা প্রমাণ পেয়েছে বা
যে সমস্ত ব্লাড বা অন্যান্য স্যাম্পল, সিমেন্ট স্যাম্পলগুলো পেয়েছে সেগুলো ম্যাচ করিয়ে একজনের বিরুদ্ধে তাকে মোটামুটি অভিযুক্ত করার মতো প্রমাণ সিবিআই পেয়ে গেছে, ফলে তার বিরুদ্ধে চার্জশিট হয়ে গেছে। আমার যা ধারণা, আমি এটা সত্যজিৎবাবু অনেক ভালো বলতে পারবেন, আমি একজন সাধারণ লোক যে একটু পড়াশুনো করি, যতটুকু যা বুঝেছি, সিবিআই চাইছে ওই বিচারটাকে আটকানো দরকার নেই, ওটা হোক। সেকেন্ড যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে যে ষড়যন্ত্র, মেয়েটাকে ওখানে মারা হয়নি সেটা অনেকেই সেই এটা খুঁজে পাচ্ছিলেন, সেই সন্দেহটা করছিলেন। কারণ একটু আগে ডাক্তারবাবু যেটা বললেন পরিষ্কার, সেই প্রমাণ থেকে বোঝা যাচ্ছে যে এমন পরিপাটি করে তো আর মার্ডার হয় না। মার্ডার একটা ভয়াবহ জিনিস, সেখানে জুতো পরিপাটি করে সাজানো, ঘরে কোথাও কোনো চিহ্ন নেই, এমন পরিপাটি করে রেপ করে দিয়ে চলে গেল, মার্ডার করে। হোয়াট ননসেন্স ইজ দিস? ওটাকেই আমাদের গেলানোর চেষ্টা হয়েছিল। তারপরে সন্দেহ বাড়লো কখন? ঋতব্রত যখন ওই মেয়েটির বাবা মা এসে পুলিশের পা ধরে কাঁদছে যে আমার মেয়েটাকে একটু আমাদের দেখতে দাও, তাদের দেখতে দেওয়া হলো না। অতি দ্রুত মেয়েটার ডেড বডি নিয়ে চলে যাওয়া হলো। সজল ঘোষ, কৌস্তব বাগচি, আরো অন্যান্য দলের ছিলেন, তা এরা তো সবার আগে পৌঁছে যান সজল, এবং তাদের ধাক্কা মেরে সরিয়ে দিয়ে, তারা দিতে চাইছিলেন না, ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ডেড বডি নিয়ে চলে যাওয়া হলো। সোদপুরে শ্মশান ঘাটে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে স্থানীয় রাজনৈতিক দলের সব মাতব্বররা হাজির হয়ে গেল, পড়ালো। জানি না, এখন যা শুনেছিলাম তার টাকাটাও নাকি অন্য কেউ একটা দিয়ে দিয়েছিল, বাবা মাকে দিতে হয়নি। এত দ্রুততা কিসে? তাড়া ছিল, খুব তাড়া। এত তাড়া কেন? কারণ এটা যে কোনো বাচ্চা ছেলে জানে, আমি পুলিশে চাকরি করিনি কোনোদিন, আমিও জানি ওই ডেড বডিটা পোড়ানোর দরকার ছিল না। কারণ যখন একটা ঘটনা ঘটে গেছে সেই ডেড বডিটা রাখতে হবে, কারণ আগামী দিনে আবার সেটা পোস্টমর্টমের প্রয়োজন হতে পারে। এবং আরজি করেই রাখার জন্য মর্গ ছিল। একদম। আরো আছে, আরো বলছি, সেটা হচ্ছে যে যখন সেই ঘরে ডেড বডিটা পাওয়া গেল, ইউজুয়ালি আমরা কি দেখি, ক্রাইম সিনটা ঘিরে দেয়, সেখানে হাট বসিয়েছিল কে? আবার একজন মহিলা পুলিশ অফিসারকে দিয়ে মিথ্যা কথা বলানো হলো কেন? যে যারা গিয়েছিল তার সব ফরেন্সিকের লোক, পরে প্রমাণ হলো কেউ ফরেন্সিকের লোক ছিল না। এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা একটা পার্ট অফ এ লার্জ কনস্পিরেসি। সিবিআই, আমি লাস্ট লাইনটা বলি, সিবিআই কনস্পিরেসিটা খুঁজছে, এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টে প্রিলিমিনারি যে রিপোর্টগুলো দিয়েছে, সুপ্রিম কোর্ট দেখে চমকেছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলেছে আপনারা কাজটা চালিয়ে যান। আমার ধারণা হয়তো মানুষ ক্ষুব্ধ হয়েছে, কেন সিবিআই এসব করেছে। আমি মানুষকে দোষ দিই না, মানুষ এই সমস্ত দেখতে দেখতে মানে বিরক্ত হচ্ছে, যত তাড়াতাড়ি বিচার চাইছে। বাট আমাদের বিচার প্রক্রিয়াটা সুনির্দিষ্ট নিয়ম আছে, আমরা চাইলে কাউকে গুলি করে মারতে পারি না, গাছে টাঙাতে পারি না। সেইটার জন্য আমার ধারণা সিবিআই অপেক্ষা করেছিল। আজকে এই যে হলো, কে বাড়িটা ভাঙলো, পাশের বাড়িটা, তার তদন্ত, এত দ্রুত যারা পুড়িয়েছিল তাদের সবকটাকে, এবং যারা যারা বলেছিল আমরা রাত 1টা-2টো অবধি বসে বসে মনিটরিং করছিলাম, সবাইকে এবারে বিচারের প্রক্রিয়া আনতে হবে। অবশ্যই। আমি একবার চলে যাবো সোমনাথদার কাছে। সোমনাথদা, কি মনে হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে এইবার অন্ধকারের মধ্যে একটা খুব দূরে একটা আলো জ্বলছে, এবার আশার আলো জ্বলতে শুরু করেছে। এবার বিচার প্রক্রিয়ায় তদন্তকারী সংস্থা ধীরে ধীরে যে ঘটনা ঘটেছে সেটা একেবারে বিড়াল ঝুলি থেকে বেরিয়ে আসবে। না, এই আপনি যদি বলেন আশার আলো তো ঠিক সেই দিনই আমাদের কাছে এসেছিল, যেদিন বিজেপি থেকে হাইকোর্টে গিয়ে বলা হয়েছিল সিবিআইকে দেয়া হোক, সিবিআইকে তদন্তভার দেওয়া হোক। সেদিনই বাংলার মানুষ কিংবা যারা দাবি করেছিল সেদিনই আশার আলো খুঁজে পেরেছে। তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, সিবিআই এর মতো এত বড় একটা অর্গানাইজেশন এতদিন সিএফএসএল এর সাথে না কথা বলেই একটা সুপ্রিম কোর্টে গিয়ে 13ই আগস্ট পাঠানো হয়েছে, রাইট, তাদের সাথে কোনো কথা হলো না, ফরেন্সিক নিয়ে এলো না, সমস্ত কিছু অভিজিৎ মণ্ডল বেল পেয়ে গেলেন, ওসি, সমস্ত ঘটনার পর সিএফএসএল, এরপর সিএফএসএল এর পর আবার কোনো গল্প, আবার আমাদের দৃষ্টি ঘোরাবার চেষ্টা, এরই তো চলতেই থাকবে। আপনার আগের শোতেও যে কথাটা বলেছিলাম ঠিক একই কথা বলছি, লিখে রেখে দিন, এই রাজনৈতিক খেলা দিয়ে অভয়াকে নিয়ে আমরা শুধু খেলতে পারবো। আমি ডিফেন্ড করব সরকার পক্ষকে, অভয়ার সাথে সরকার পক্ষ জড়িত নয়, তোমরা সরকার পক্ষকে ভোট দাও। বিরোধীরা বলবে সরকার পক্ষ দায়ী, অভয়ার বিচার চাই, অভয়ার বিচার চাইতে আমরা রাস্তায় আছি, তোমরা আমাদের ভোট দাও। আলটিমেটলি অভয়া বিচার সেদিনও বলেছি, আজও বলেছি, পাবে না।
পেতে পারে না ঋত। তার কারণ আপনাদের আমি যেটা সাধারণ মানুষের আমার বুদ্ধি হিসাবে বলে, আপনারাই বলছেন সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে। সমস্ত প্রমাণ লোপাট যদি হয়েই থাকে তাহলে সিবিআই করবেটা কি ভাই? এ তো সোজা কথা। অবশ্যই আমি আসছি সোমনাথদা, আমরা এক নজরে একবার দেখে নেব সত্যি এই মুহূর্তে আলোচনায় আমরা যা পেলাম তাদের ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি। তারপর আমরা চারজন তুখোর বক্তা তাদের কাছে পৌঁছে যাব, তাদের যুক্তি শুনবো, তাদের পর্যবেক্ষণ এবং দৃষ্টিভঙ্গি আপনাদের জানাবো। আমরা কি প্রশ্ন এই মুহূর্তে আলোচনায় আমরা কোন কোন বিষয়গুলোকে ছুঁয়ে গেলাম একবার দেখে নিই। যে প্রশ্নগুলো উঠছে, ভিডিও প্রকাশ্যে উঠছে প্রশ্ন, ক্রাইম সিনে যারা ছিলেন কলকাতা পুলিশ বা সিবিআই কেন তাদেরকে গ্রেফতার করেনি, কেন গ্রেফতার করলো না? দ্বিতীয়, ক্রাইম সিনে যারা ছিলেন তারা নিশ্চয়ই সঞ্জয় রায়কে বাঁচাতে যাননি, তাহলে কাকে বাঁচাতে গিয়েছিলেন? কার জন্য সকালবেলা সব চলে গিয়েছিলেন? তাহলে কাদের বাঁচানোর চেষ্টা চলছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ জানতে হবে। সেমিনার রুমে কে বা কারা মৃতদেহ সাজিয়ে রেখেছিল? এটা কি আর্ট ডিরেকশন চলছে কোনো চলচ্চিত্রের? কেন, কার নির্দেশে পরিবারকে চিকিৎসকের মৃত্যু সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছিল? কার নির্দেশে দেওয়া হয়েছিল? দেহ দাহ থেকে 14 আগস্টে রাতের হামলা, কেন কেউ গ্রেফতার হলো না? যারা দ্রুত দেহটা দাহ করে দিল অথবা 14 আগস্টে যারা আক্রমণ করলো, যারা প্রমাণ লোপাট করতে চাইছিল। এবং অবশ্যই প্রশ্ন উঠছে, জুনিয়র ডাক্তাররা কি সবাই ধোয়া তুলসী পাতা? তারা কি জানতেন না ভাঙা হবে আরজি করে সেই দেওয়াল? স্বরাষ্ট্রমন্ত্রী কেন দেখা করলেন না অভয়ার বাবা মার সঙ্গে? এই প্রশ্নটা উঠছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটিং পেরিয়ে এবার কি তাহলে সত্যি বেরিয়ে আসবে? তদন্তে কি হয় আমরা কি দেখতে পাবো? সমস্ত কিছু সরিয়ে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আমাদের সাধারণ মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা সেটিং বুঝি না, রাজনীতি বুঝি না, ভোট ব্যাংক বুঝি না, আমরা এটুকু বুঝি যে একজন বাবা মা তারা দিনের পর দিন, আজকে তারা ধর্ণা মঞ্চেও গিয়েছিলেন এবং সেই ধর্ণা মঞ্চে গিয়ে তাদের মুখটা যারা দেখেছেন তাদের মনে হয়েছিল যে রাত পোহালেই বড়দিন, কিন্তু উৎসবে এই মুখ দেখে মনে হয়েছিল যে এত পাংশুটে মুখ করে বসে আছেন। একবারের জন্যও বলছি না, একবারের জন্যও কোনো কাউকে নির্দিষ্ট কোনো দল, রাজনৈতিক দল, কোনো সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, কাউকে বলছি না, কিন্তু এই বাবা মার মুখ দেখে আমাদের কি মনে হওয়া উচিত? আমরা একবার শুনে নেব বাবা মা কি বলছেন, একবার শুনে নিয়ে আবার সরাসরি আলোচনায় চলে আসবো। আমরা যে সমস্ত রিটগুলো দিয়েছি, প্রশ্নগুলো রেখেছি, সিবিআই বলেছে এগুলোকে বিবেচনা করা প্রয়োজন আছে এবং কোর্টটা আগেই বলেছে বিবেচনা করা প্রয়োজন, সিবিআইও সেটা স্বীকার করে নিয়েছে। এইবার যেহেতু বিষয়টা একটু আইন আদালতের ব্যাপার আছে, তো সেই জন্য এটা ডিভিশন বেঞ্চে ছিল প্রথমে, সেই জন্য সিঙ্গেল বেঞ্চে এটা উনি এখন আপাতত নিতে রাজি হন এবং উনি তাও অপশন রেখেছেন 15 তারিখে আবার মামলাটা শুনবে হাইকোর্টে। হ্যাঁ, সেই জন্য আমাদের একটা অর্ডার আনতে হবে এখন সিঙ্গেল বেঞ্চে, শুনতে পারবেন কি পারবেন। তথ্য নয়, গাফিলতিগুলো যেগুলো আছে সেগুলো আমরা তুলে ধরেছি এবং সিবিআই সেগুলোকে মান্য করে দিয়েছে। তথ্য তো আমরা কিছুই জানি না। আপনারা তো বিচার বিভাগীয় তদন্ত চেয়েছিলেন যে হাইকোর্টের বিচারপতিরা থাকবে, সেই বিচার হ্যাঁ প্রথমে চেয়েছিলাম, কিন্তু সেটা কোর্ট সিবিআই কে ভালো মনে করে সিবিআই কে দিয়েছিল। এবার দেখা যায় এবার কি করে কোর্ট। আপনারা কি সিবিআই এর উপর আস্থা রাখছেন? আর সিবিআই এর উপর আস্থা তো রাখতেই হবে, এছাড়া যাবো কোথায়? আমরা এক নজরে দেখে নেব, আজকে আবার সিজিও কমপ্লেক্সে ধস্তাধস্তি হয়েছে এবং সেখানে আপনারা সবাই জানেন যে সিজিও কমপ্লেক্সে ধস্তাধস্তি চলছে। তারা যে প্রতীকী তালা লাগিয়েছিলেন সেই প্রতীকী তালা কেন খুলে ফেলে দেওয়া হলো? সেই প্রতীকী তালা কেন খুলে ফেলে দেওয়া হলো সিজিও কমপ্লেক্সের মেইন গেট থেকে? আপনারা দেখছেন যে কলকাতা পুলিশ থেকে সিবিআই প্রতীকী তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এদেরকে দায়ী করা হচ্ছে, বলা হচ্ছে এরা কেউই
তদন্ত ঠিকমতো করছে না এবং এরা সবাই দায়ী, অর্থাৎ তদন্তকারী সংস্থা একদিকে কলকাতা পুলিশ এবং সিবিআই, তারা যেন একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এরপর আমরা খুব দ্রুত শুনে নেব ডক্টর বিপ্লব চন্দ্র তিনি কি বলছেন, তারপর সরাসরি আলোচনায় চলে আসব। ডক্টর বিপ্লব চন্দ্র। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্টে এটা স্পষ্ট যে আরজি করে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যে সেমিনার রুম, যেখানেই নাকি আমাদের অভয়াকে খুন এবং ধর্ষণ করেছিল সঞ্জয় রায়, এটা কিন্তু মিলছে না। কেন না, এই যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যে রিপোর্ট, তাতে 5টি পয়েন্ট দেওয়া হয়েছে, তার মধ্যে চতুর্থ এবং পঞ্চম পয়েন্ট দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে কি লেখা আছে? তাতে লেখা আছে যে সেমিনার রুমের কোনো জায়গাতে যেখানে ওই বডি রয়েছিল বা কোথাও কোনো ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। দ্বিতীয়ত হচ্ছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বলছে যে ওই সেমিনার রুমে যদি কেউ ঢোকে তাহলে ওই জায়গাটার ভৌগোলিক অবস্থান এমনই, আশেপাশে চেস্ট মেডিসিন ওয়ার্ড, নার্সিং স্টেশন এবং ওখানে ঢোকার আগে সিকিউরিটির পার্সোনেলরা বসে থাকেন। ফলে কোনো একজন ব্যক্তি আননোটিসড না, মানে লোকের চোখের ধুলো দিয়ে সেখানে ঢুকে গেল, এটা হওয়ার কথা নয়। তাহলে প্রশ্ন উঠছে যে আদৌ কি সেমিনার রুমেই অভয়াকে খুন এবং ধর্ষণ করা হয়েছিল, নাকি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল এবং যার পেছনে অনেক প্রভাবশালী ব্যক্তি যুক্ত হয়ে আছেন এবং তাদেরকে বাঁচানোর জন্যই সিবিআই একা সঞ্জয় রায়কে দোষী বলে তারা সাব্যস্ত করতে চাইছে। এই যে একটা মিথ্যাচার চলছে, এই যে একটা সত্য গোপন করবার জন্য একটা ষড়যন্ত্র চলছে, এটা কি আমরা মেনে নিতে পারি? যেখানে অভয়ের মা বাবা, সাধারণ মানুষ অভয়ের বিচারের দাবিতে সবাই কাঁদছে, ক্ষোভে ফেটে পড়ছে এবং অনেকে হতাশ হচ্ছে বিচার না পেয়ে, সেরকম একটা পরিস্থিতিতে আমরা মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সিস ইউনিটির পক্ষ থেকে চুপচাপ ঘরে বসে থাকতে পারি না বন্ধু। তাই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 24শে ডিসেম্বর সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে ঠিক বেলা 1টায় আমরা সিবিআই দপ্তরে বিক্ষোভের কর্মসূচি নিয়েছি। আমরা দেখালাম সেই বিক্ষোভের ছবি। আমি আবার সরাসরি চলে আসছি আলোচনায়। আমাদের সঙ্গে চারজন তুখোর বক্তা রয়েছেন, আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। আমি ডক্টর সুবর্ণ গোস্বামীর কাছে প্রথমেই চলে যাব। ডক্টর গোস্বামী, প্রথমে আমি জানি এতে অভিনন্দন জানানোর কিছু নেই, এমনকি আপনাকে আমি সত্যি গোটা ঘটনা এত মর্মান্তিক, এটা নিয়ে তো খুব আনন্দ করার কিছু নেই, কিন্তু আমি আপনাকে ধন্যবাদ তো জানাবোই সাংবাদিক হিসেবে যে আর+ নিউজ রুমে আপনি প্রথম আপনি বলেছিলেন যে সেমিনার রুমে হয়তো এই ঘটনা ঘটেনি এবং আপনি একথা আমাদের বলেছিলেন আপনাদের কাছে এমন কিছু প্রমাণও আছে, এমন কিছু যুক্তি আছে যেগুলো আপনারা যথা সময় যথা জায়গায় আপনারা জমা দেবেন। এখন কি তাহলে সেই সময় সমাগত? যে সমস্ত যুক্তি, যে সমস্ত প্রমাণ, যে সমস্ত প্রশ্নগুলো তুলে ধরবেন, এবার কি আপনারা তদন্তকারী অফিসার অথবা কোনো বিচারকের এজলাসে জমা দেবেন? দেখুন, আমরা চেয়েছিলাম যে শুধু রাস্তার লড়াইতে, সত্যজিৎবাবু বললেন, কিন্তু রাস্তার লড়াইতে আমরা নামতে বাধ্য হয়েছি, কিন্তু আমরা আইনের প্রাঙ্গণে 1 ইঞ্চি জমিও ছাড়বো না, এটাও ঠিক করেছিলাম। তার জন্য চিকিৎসকদের সংগঠন হিসাবে আমরা সুপ্রিম কোর্টে ইন্টারভেনিং পার্টিও হয়েছি। সুপ্রিম কোর্টে আমরা সেখানে ইন্টারভেনিং পার্টি, কিন্তু হচ্ছে যে আমাদের আইনজীবীদের যেহেতু সিবিআই এর যে মুখ বন্ধ করা খামে যে রিপোর্ট, সেটা যেহেতু বিচারকরা সার্ভ করেননি, আমরা সেটা নিয়ে প্রশ্ন তোলার জায়গাতে ছিলাম না। সতীর্থ লোয়ার কোর্টে যেখানে মামলা হচ্ছে সেখানে আমাদের পার্টি হবার কোনো প্রভিশন নেই। সত্যজিৎ বাবু বললেন ঠিকই, নারাজি ইত্যাদি, সেটা যাই করুক না কেন পরিবারের পক্ষ থেকে সেটা দেবার বিষয় ছিল, তারা দিতে পারেন বা পারেন না, তাদের আইনজীবী যারা ছিলেন তারা কি বলেছেন আমি জানি না, কিন্তু চিকিৎসক সংগঠন হিসেবে আমাদের সেখানে পার্টি হবার কোনো সুযোগ নেই। হাইকোর্টে যে মামলা, সেখানে হাইকোর্টে আমরা সর্বতভাবে আমরা আছি এবং এখন পরিবার যখন হচ্ছে দ্বিতীয়বার আবেদন করেছেন, আমরা তাদের আইনগতভাবে তাদের পাশে আছি, সমস্ত কিছু আইনগত পরামর্শ, আইনি লড়াইয়ের যাবতীয় যা রসদ জোগানোর সেটা আমরা করছি, কিন্তু আমাদের ভূমিকা সেইভাবে ছিল না।
কিন্তু আপনি যেটা বললেন যে আমরা প্রথম দিন থেকে আপনার নিউজরুমে যখন আমি গেছিলাম তখন ঘটনা ঘটার মাত্র কয়েকদিন পরে তখনই আমরা বলেছিলাম যে যুক্তিগুলি আমাদের রয়েছে যা আমরা জানতে পারছি প্রত্যক্ষদর্শীদের থেকে, তা কলকাতা পুলিশ অথবা সিবিআই জানতে পারেনি এরকমটা ঘটনা নয়। কিন্তু কলকাতা পুলিশের ভূমিকা আমরা দেখলাম যে এক নম্বর হচ্ছে যে 3 ঘন্টা হচ্ছে বাবা মাকে শরীর দেখতে দেওয়া হলো না, মানে মৃতদেহ দেখতে দেওয়া হলো না, অথচ ওই 3 ঘন্টা কলকাতা পুলিশের আধিকারিকরা নিজেরা সঙ্গে করে নিয়ে গেলেন যারা হেলথ সিন্ডিকেট চালান তাদের পান্ডাদেরকে ওখানে কি করছিলেন ওনারা। সন্ধ্যেবেলায় যখন হচ্ছে জোর করে প্রায় সন্ধ্যে 6টার পরে যখন করার কথা নয় ময়নাতদন্ত করে তড়িঘড়ি যখন হচ্ছে যে দাহ করে দেওয়া হচ্ছে, তার ঠিক আধ ঘন্টা আগে মিতার বাড়িতে মেয়েটিকে নিয়ে গিয়ে মৃতদেহ কিছুক্ষণের জন্য সাহিত্য রাখা হয়েছিল। সেই সুযোগে ডিসি নর্থ অভিষেক গুপ্তা মিতার মায়ের হাতে গোটা টাকার বান্ডিল গুঁজে দেওয়ার চেষ্টা করেছিলেন, মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন। কেন? ঘুষ দিয়ে। মিতার হচ্ছে ডিসি সেন্ট্রাল এখনো যিনি বহাল আছেন তার পদে, তিনি হচ্ছে যে এই অন্যতম সম্ভাব্য অপরাধী যাকে হচ্ছে যে মৃতদেহের পাশে ঘুরতে দেখা যায় সন্দেহজনক ভাবে, সেই অভিক দে তার ছবি ক্রপ করে তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করেছিলেন। কেন? 14ই আগস্ট রাত্রিবেলায় যখন পুলিশকে লুকানোর নাটক করে দিয়ে 40 সশস্ত্র দুষ্কৃতী ঢুকিয়ে দেওয়া হলো ভাঙচুর করার জন্য, যারা অন ক্যামেরা বললো চল সেমিনার রুমে যাই ওটাকে ভাঙি, তাদের রাজনৈতিক পরিচয় কি, কারা তাদের পাঠিয়েছিল কলকাতা পুলিশ এখনো সাংবাদিক বৈঠক করে তা জানালেন না কেন? তাদেরকে ছেড়ে দেওয়া হলো কেন? এরকম অজস্র প্রশ্ন আমাদের হচ্ছে যে মনে রয়েছে। অবশ্যই তার হ্যাঁ আমরা যে বলুন আপনি শেষ করুন। আমরা তার পাশাপাশি যেটা দেখলাম যে এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এলেন, তার মিতার নির্যাতিতার পরিবার একাধিকবার চিঠি দিয়েছেন, না কলকাতায় না দিল্লিতে তার সময় হলো না একবারও দেখা করার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যিনি এলেন কলকাতায় এলেন, তখন অনশন চলছিল জুনিয়র ডাক্তারদের, সে সময় এসে তিনি পরিবারের সঙ্গে দেখা করলেন না, অনশনরত চিকিৎসকদের সঙ্গে দেখা করলেন না। কেন্দ্রের সরকার তারা হচ্ছে যে তাদের নিয়ন্ত্রণে সরাসরি সিবিআই কাজ করে, এবং আমরা বুঝতে পারছি না এই যে সিএফএসএল এর ল্যাবরেটরি যে রিপোর্টটা সেটা যে আজকে এসছে তা কিন্তু নয়, তার ডেট যদি দেখেন সম্ভবত সেটা হচ্ছে যে প্রথম চার্জশিট যেটা দিয়েছে তার আগেই সেই রিপোর্ট এসছে। তারপরে কি করে প্রথম চার্জশিটে তার কোনো উল্লেখ থাকে না। এবং হচ্ছে মাল্টি ইনস্টিটিউট যে মেডিকেল এক্সপার্টস বডি তারা তৈরি করেছে সিবিআই, তারা যে রিপোর্ট দিয়েছে তাতেও কিন্তু এটা পরিষ্কার হয়েছে যে দলবদ্ধ হচ্ছে যে এই যে অপরাধটা ঘটেছে অভয়ের সঙ্গে, সেটা দলবদ্ধ অপরাধ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। সেই রিপোর্ট এখনো সিবিআই বের করেনি। এছাড়াও আরো অনেকগুলি অসঙ্গতি রয়েছে যাদের হচ্ছে যে সাক্ষী সকলের নেওয়া হয়নি, যেমন যারা শেষ যে 4-5 জনের সঙ্গে জীবনের শেষ ঘন্টা অভয়া কাটিয়েছিল তাদের সকলের সাক্ষ্য নেওয়া হয়নি। তাদের সাক্ষী যে কজনের সাক্ষ্য নেওয়া হয়েছে তাদের বয়ানে অসংখ্য অসঙ্গতি রয়েছে। অবশ্যই এসব নানান বিষয় রয়েছে। সমস্ত বিষয় নিয়ে 42 দফা প্রশ্ন নিয়ে কিন্তু এবারে হাইকোর্টে আবার যাওয়া হয়েছে, এবং নতুন যে আইনজীবীদের যে টিম যারা হচ্ছে যে লোয়ার কোর্টেও যারা সওয়াল করছেন এবং হচ্ছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও করবেন, এই পুরো টিম তারা কিন্তু এবারে হচ্ছে যে এই সমস্ত বিষয় নিয়েই আদালতে প্রশ্ন তুলবেন। এবং লোয়ার কোর্টে জানেন আপনারা 313 হয়েছে, যে চলছে এখনো, এটা শেষ হলে যখন ক্রস এক্সামিনেশন হবে তখন এই অসঙ্গতিগুলো আইনজীবীরা অবশ্যই তুলে ধরবেন। ডক্টর গোস্বামী আপনি একটু আমাদের সঙ্গে থাকুন। আমি এই আলোচনা করতে করতে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। এটা তো ঠিক কথা, এই আলোচনা নিরন্তর করে যাব। প্রমাণপত্র লোপাট হয়ে গেছে, প্রমাণ লোপ হলে কি হয়, আইনের পরিভাষায় কি হয়, প্রমাণ, প্রত্যক্ষদর্শী, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এগুলো যদি না থাকে তাহলে তো কিছু করা যাবে না। এখন এবার যদি আমরা একেবারে শূন্য থেকে শুরু করি, আমরা যদি এই রকম দাবি তুলি, যারা অভয়ার হত্যাকাণ্ডের প্রমাণ লোপ করেছেন তাদের চিহ্নিত করা উচিত। কলকাতা পুলিশ থেকে সিবিআই এর অফিসাররা যারা এই তদন্তটা করেননি, 14ই আগস্ট রাত্রেবেলায় কারা হামলা করেছিল তাদের চিহ্নিত করে কেন পেশ করা হচ্ছে না? কারা কারা প্রমাণ লোপ করার জন্য সেদিন সকালবেলায় ক্রাইম সিন যদি সত্যি সেইখানে ঘটে থাকে, সেই ক্রাইম সিনের জমায়েত হয়েছিলেন, তাদের কেন গ্রেফতার করা হয়নি? কেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়নি? কেন এই ফরেনসিক রিপোর্ট সিবিআই আধিকারিকরা, সিবিআই অফিসাররা তারা যখন চার্জশিট দিচ্ছেন অথবা তারা যখন তদন্ত করছেন
এর কথা প্রকাশ্যে আনেননি? কাদের নির্দেশে এতদিন ধরে এই তথ্য গোপন করে যাওয়া হচ্ছিল অথবা প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি? কেন কেন পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্র সরকার এখনো পর্যন্ত সেই সংবেদনশীলতা দেখাচ্ছেন না যাতে মানুষের কোনো সন্দেহ না হয়? হ্যাঁ, আমি বলছি, অভয়ার ঘটনাতে কেউ যদি অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ সাক্ষাৎ না করেন তাহলে প্রশ্ন যেমন ওঠে তেমন এই প্রশ্নটাও ওঠে যে একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বিভিন্ন সামাজিক মাধ্যম বিভিন্ন জায়গায় তারা জোর দিয়ে বলতে চাইছেন যে সঞ্জয় রায় একমাত্র এই ঘটনা ঘটিয়েছে। কেন কেন আইন ব্যবস্থা নেবে না? প্রমাণপত্র যারা লোপাট করেছে, অর্থাৎ মৃত্যু এবং ধর্ষণ, এবং তার থেকেও বড় কথা আরজি করের মতো একটি প্রতিষ্ঠানে যদি খুন এবং ধর্ষণ হয়ে থাকে, তাহলে যদি তার প্রমাণ লোপাট হয়ে থাকে তাহলে প্রথম তো শূন্য থেকে শুরু করা উচিত। কারা লোপাট করেছে তাদের চিহ্নিত করা উচিত। কেন হচ্ছে না? আমি এই বিষয়ে আলোচনা করব। আমি খুব দ্রুত চলে যাব। আমি প্রথমেই চলে যাব সত্যজিৎ বাবুর কাছে। সত্যজিৎ বাবু, আমি আপনার সঙ্গে 100% একমত। আজকে ব্যোমকেশ, ফেলুদা, শার্লক হোমস যিনি থাকুন না কেন, প্রথমেই যে কোনো খুনের মোটিভটা পরিষ্কার না হলে বোঝা যায় না যে কে খুন করেছে। অত্যন্ত জরুরি, এবং এই মুহূর্তে আমার মনে হয় আপনি যে কথা বলেছেন আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতায় এর বাইরে সিলেবাসে আর কিছু নেই। কিন্তু আপনার কি মনে হয় না আমি যদি একটি প্রমাণ লোপ করি, অপরাধের প্রমাণ লোপাট করি, সেটা তো অন্যায় আইনের চোখে, এদের প্রথমে চিহ্নিত করা উচিত? দেখুন, এই যে যখন পোস্টমর্টেমটা করা হলো, পোস্টমর্টেমটা করার সময় আমি খুব সুনির্দিষ্টভাবে বলছি, এতে কেউ ক্ষুব্ধ হবেন না, ওখানে কিন্তু কিছু ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তাররা স্যাটিসফাইড বলে সই করে দিয়েছিল। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, আমরা বলছি না তো জুনিয়র ডাক্তাররা ধোয়া তুলসী, না না, আমি ওটা বলছি, কারো ব্লেম করছি না, এটা খুব সেন্সিটিভ ইস্যু। তো আজকে আমি আপনার চ্যানেলে কয়েকবারই বলেছি, একটা কথা বারবার বলেছি যে মৃতদেহ কিন্তু কথা বলে। আজকে আমি কিংবা আপনি কোনো জায়গায় সাক্ষী দিতে গিয়ে উল্টে যেতে পারি, অন্য কথা বলতে পারি, কিন্তু মৃতদেহের গায়ে যে ব্লাড স্টেইন আছে, মৃতদেহের গায়ে যে চুলটা পড়ে আছে, মৃতদেহ কিন্তু কথা বলে। কিন্তু এই যে কথা বলাতে গেলে যে আইনগত যে সাহায্য, সেই আইনগত সাহায্যটা সেই দিন থেকে হয়নি। এই যে আপনি বারবার বলছেন প্রমাণ লোভ, ইয়েস, প্রমাণ লোভ যদি নাই হতো তাহলে তো প্রথম থেকেই প্রমাণিত হতো যে এই পোস্টমর্টমটা সেকেন্ড টাইম পোস্টমর্টম দরকার ছিল অন্য কোনো হসপিটালে, ঠিক, এবং পোস্টমর্টমটা যদি করা হতো তো আপনি অনেক কিছু বিভৎস জিনিস বার করতে পারতেন। এই জন্যই বলছি যেহেতু একের পর এক প্রমাণ লোপাটের অভিযোগ। আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, এটা আপনাদের চ্যানেলে এর আগে বলিনি আমি, যে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি ইনকোয়েস্ট করলেন সুরথাল, যে একটা ডেড বডি যখন পাওয়া যায়, ঠিক, তাকে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটা সুরতাল করলেন, বাংলা ইংরেজিতে হচ্ছে ইনকোয়েস্ট। আমি বলি যে আমিও কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম কলকাতার, কিন্তু বডিটার উল্টো পিঠটা উনি উল্টে দেখলেন না যে ওনার বডির পেছনে কি কি ইনজুরি আছে, তার যে রিপোর্ট, আমাদের পায়ের নখ থেকে আরম্ভ করে চুল পর্যন্ত পোর্টালটা লিখতে হতো, লিখে ক্যাপিটালে সই করতে হতো সিল দিয়ে। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা মেয়েকে তো সামনের দিক থেকে আপনি হয়তো বুঝতে পারছেন না, একটা ধস্তাধস্তি চিহ্ন, একটা ইয়ং মেয়েকে আপনি এমনি এমনি খুন করে যাবেন, তার উইনার হ্যান্ডসে তো রাখবে, সে তো আপনাকে যদি কেউ রেজিস্ট্যান্স দেয় আপনি তো রেজিস্ট্যান্স দেবেন। আমরা এই পোর্শনটাকে বলে উইনার হ্যান্ডস। আমরা যখন খেলায় জিতি, তো আমরা খেলায় জিতে কি বলি, আমরা উইনার বলি, তো আমরা উইনার হ্যান্ডস। যে উইনার হ্যান্ডসে ইনজুরি থাকবে, আমরা অনেক মার্ডার কেসে দেখেছি এইসব জায়গায় ইনজুরি আছে। আপনাকে যদি কেউ এখন লাঠি দিয়ে মারতে চায় তা আপনি এরকম করে আটকাবেন, তাই তো, নাকি এমনি মাথাটা এগিয়ে দেবেন, তা তো নয়। আপনাকে যদি কেউ রেপ করতে হয় আপনি তো রেজিস্টার করবেন, আপনার উইনার হ্যান্ডসের আপনার ইনজুরি থাকার কথা আছে। আপনার পায়ের হাঁটুতে, পায়ের পাতাতে, কারণ ঝটকা ঝটকি হচ্ছে, তো এ তো প্লেন রেপ হবে না, প্লেন মার্ডার হবে না, যদি না ওকে সেন্সিটিভ ভাবে ওকে সিরিটিভ দিয়ে ঘুম পাড়িয়ে না দেওয়া যায়, তাহলে এইসব জায়গায় ইনজুরি থাকার কথা আছে। কোনো রকম ভাবে এই ইনজুরির কথাগুলো ইনকোয়েস্ট রিপোর্টে এবং পোস্টমর্টমের মধ্যে কভারেজ রাখে। এগুলো প্রত্যেকটা জিনিস ভেরি ভেরি ভাইটাল। অবশ্যই আপনি যে কথাটা বললেন তার থেকে আমরা এই সূত্রে উপনীত হতে পারি, প্রথম তদন্ত করে যারা লোপাট করেছে প্রত্যেককে চিহ্নিত করতে হবে,
এবং সে রিপোর্ট প্রকাশ্যে আসতে হবে, কারা জড়িয়েছিলেন, কত মানুষ জড়িয়েছিলেন। হ্যাঁ, পৃথিবীর সেরা অনেকে বলছেন এশিয়ার সেরা অন্যতম চিকিৎসক, ফরেন্সিক স্পেশালিস্ট, অধ্যাপক, তার নাম উঠে আসছে। অনেকে বলছেন সেখানে তাবড় সমস্ত ব্যক্তি যারা বিভিন্ন হাসপাতালে ছিলেন, যারা ডক্টর সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, তারা ছুটে এসেছিলেন। আইনজীবী সকালবেলায় পৌঁছে গিয়েছিলেন কাদের বাঁচাতে, এই মানুষগুলোকে কেন চিহ্নিত করা হয়নি এখনো অবধি। একবার বিমলদার কাছে যাব। বিমলদা, কি মনে হচ্ছে এইভাবে তো অন্তত শুরুটা করা যায়? একটা কথা বলি, যিনি সব ব্যবচ্ছেদ করেছিলেন, পরে তার একটা স্টেটমেন্ট আপনাদের টেলিভিশন চ্যানেলেই দেখেছি, তাকে একটা বিশেষ ইয়েতে সই করতে বারবার বলা হচ্ছিল, এক্ষুনি করুন, নইলে সর্বনাশ না কি কেলেঙ্কারি ঘটে যাবে। ঘাড়ে নিঃশ্বাস ফেলা, একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলা হচ্ছিল। এটাও ঘটেছে। ন্যাচারালি এই পুরো ঘটনাটা চোখে যা দেখছি তা নয়, তার বাইরে আরও অনেক কিছু ঘটেছে। বিশেষভাবে এমন একটা সিচুয়েশনে সিবিআই তদন্ত করছে, এন্টায়ারলি হস্টাইল সিচুয়েশন। কারণ যে লোকটিকে বেশি সন্দেহ করা হচ্ছে, নাম করতে আপত্তি, ও তো জেলে আছে, ওই সন্দীপ ঘোষ সরকারের কতটা বন্ধু, কতটা আদরের লোক, কোলে বসা লোক, তার প্রমাণ হচ্ছে যে তার বিরুদ্ধে যখন তদন্ত হয়, সে নিজে পদত্যাগ করে, তাকে আরেকটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হয়। কতটা সে সরকারের কাছের লোক, আজ পর্যন্ত তার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার মতো পারমিশন এখনো পর্যন্ত। অবশ্যই এর সঙ্গে আমি একটু জুড়ে দেব, যখন তার বদলির নির্দেশ এসেছিল তখন তিনি কি করেছিলেন? তিনি তার ঘরের তালা দিয়েছিলেন এবং এবং যিনি সেখানে প্রিন্সিপাল হয়ে আসার কথা, তিনি রাস্তায় ফেটে করে ঘুরে চা খেয়ে বাড়ি চলে যান, উনি তারপরে এসে কি প্রভাব এটা, এগুলো তো গুরুত্বপূর্ণ। তো আর লাস্ট একটা কথা বলে শেষ করতেই হবে, সেটা হচ্ছে সিবিআই তদন্তের ওপরে আস্থা নিশ্চয়ই আছে, কিন্তু এটাও তো ঠিক যে মানুষের সম্পূর্ণ এখতিয়ার আছে সিবিআই কে চাপ দেওয়ার, তার বিরুদ্ধে আন্দোলন করা। ঠিক, ডেফিনেটলি আমি কেন্দ্রীয় সরকার সিবিআই কে নিয়ন্ত্রণ করে, তার মানে এই নয় যে আমি সিবিআই এর পক্ষে এখানে ডেফিনেটলি তার উপর চাপ দিতে পারে, আমরা দাবি করতে পারি তুমি ঠিক মতো করো, কিন্তু সঠিক তথ্য নিয়ে আমি যতটুকু খবর নিয়ে দেখলাম সেটা হচ্ছে এই রিপোর্ট, সিএফএসএল এর রিপোর্ট ফার্স্ট চার্জশিটের আগে এসেছে, এই তথ্যটা ঠিক নয়, পরে এসেছে। সুতরাং আমরা যখন তথ্যগুলো দেবো, সাপ্লিমেন্টারি না, প্রশ্নটা উঠছে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দেয়নি বলেছে, তো দেব না, সেগুলো বুঝতে হবে তো সিবিআই। আমরা যদি সবাই সিবিআই হয়ে যাই তাহলে তো মুশকিল। ওখানে সিএফএসএল আপনার কাছে কপি আছে না? ওখানে ডেট আছে। আমাদের প্রশ্নটা অনেকেই প্রশ্ন তুলছেন, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে তো পেয়েছিলেন। না, সাপ্লিমেন্টারি না, চার্জশিটের আগে সিএফএসএল রিপোর্টটা দিতেই হবে, কারণ না হলে হবে না। দেখুন ডেটটা দেওয়া আছে, ডান দিকের উপরে দেখুন লেখা আছে 9/8, দেখতে পাচ্ছেন? না 9/8 তো ঘটনা, তার পাশাপাশি ডেট আছে। আরে ঘটনার কথা বলছি না, ডেট আছে আগের, কারণ সিএফএসএল রিপোর্ট বাদ দিয়ে কোনো চার্জশিট পূর্ণ রিপোর্ট হয় না। অবশ্যই আমি একবার সোমনাথদার কাছে চলে যাব, তারপর আমি একবার ডক্টর সুবর্ণ গোস্বামীর কাছে যাব। সোমনাথদা, কি মনে হচ্ছে? না, মনে হবার আগে একটা কথা বলার প্রয়োজন আছে, যে ডেফিনেটলি সুবর্ণবাবু বলছিলেন অভয়ের বাবা মা, আমাদের সম্পূর্ণ রকম তাদের প্রতি অবশ্যই আমরা সহমর্মী। যে দেশে প্রতি 15 মিনিটে একজন করে মহিলা রেপ হয় কিংবা শ্লীলতাহানি হয়, সে দেশে এরকম অভয়ের বাবা মায়ের মতো অজস্র বাবা মায়ের প্রতি আমরা সমানভাবে সমবর্তী। অবশ্যই কোনোভাবেই কিন্তু মেলানো যাবে না আরজিকরের ঘটনাটা। আরজিকরের যে মহিলা, তার কারণ এটা একটা সরকারি হাসপাতাল, এখানে যা হয়েছে একটা সিস্টেম, একটা ব্যবস্থা, তারা একটি মেয়েকে ধর্ষণ করেছে, একজন অপরাধী নয়, ভিন্ন অপরাধীর কাজ নয়। আমাকে বলতে দেবেন, আমাকে দয়া করে বলতে দেবেন, আমি সে কথা বলছি না। অভয়ের বাবা মায়ের যে দুঃখ, আর একজন যে যার মেয়ে রেপ হয়েছে তার বাবা মায়ের দুঃখের ভিতরে আপনি কিছুটা আলাদা করতে পারেন না। দ্বিতীয় কথা যেটা আমার খুব ভালো লাগছিল, বিপ্লব বাবুর কথা শুনে, সুবর্ণ বাবুর কথা শুনে, আমি বেশি কিছু বুঝি না, কিন্তু যেদিন কোর্টের ওই সুপ্রিম কোর্টের সওয়াল জবাব হচ্ছিল, সেদিন অভয়ের বিচার না চেয়ে কতগুলো বাথরুম হবে, কোন বাথরুমে ক্যামেরা লাগানো হবে, হয়তো ওনারা এখন বলবেন যে ওগুলো প্রয়োজন আছে ভবিষ্যতে যাতে কোনো অভয়াকাণ্ড না ঘটে তার জন্য। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ টিভির সামনে বসেছিলাম, তারা ভেবেছিলাম ওনাদের উকিলরা ওই কথা নিয়ে আলোচনা করবেন, অভয়া অভয়া অভয়া।
কোনটা বাথরুম হবে, কত টাকা তার জন্য স্যাংশন হবে, তার জন্য কতগুলো ক্যামেরা লাগানো হবে, এই শুনবার জন্য কিন্তু আমরা করিনি। এবং আমার যতদূর মনে হয় ওনারাও যে লয়ার রেখেছিলেন বৃন্দা নাম, তিনিও কিন্তু কেস ছেড়ে চলে গেলেন। অবশ্যই আমি একবার চলে যাবো ডক্টর সুবর্ণ গোস্বামীর কাছে, আমাদের সময় খুব কম। কোথাও মনে হচ্ছে কি অন্তত এত অন্ধকারের মধ্যে এবার একটা আশার আলো দেখা গেল? সোমনাথ বাবুরা যতই গুলিয়ে দিতে চান, এটা জানা উচিত যে সুপ্রিম কোর্টে যে মুখবন্ধ খামের রিপোর্ট, সেটা বৃন্দা ম্যাডাম কেন ছেড়ে দিলেন? বৃন্দা ম্যাডাম কেন ছেড়ে দিলেন? না সুবর্ণবাবু, আপনি আমার নাম নিয়েছেন বলে একটা প্রশ্ন আমাদের আছে, আপনি বলবেন দয়া করে বৃন্দা ম্যাডাম কেন ছেড়ে দিলেন? না আমার কোশ্চেনটা বৃন্দা ম্যাডাম কেন ছেড়ে চলে গেলেন কেসটা আমি জানতে চাইছি। আমি দয়া করে আপনাদের জানতে চাই যে বৃন্দা ম্যাডাম কেন ছেড়ে চলে গেলেন। একেবারে নেই, ওনাকে উত্তর আমরা সেটাই জানি। অসভ্যতা করবেন না, অসভ্যতা আমি করছি না, অসভ্যতা আমি করছি না, কারণ আমার টাকা কালেকশন করার কোনো টেন্ডেন্সি নেই যে আমি অসভ্যতা আমি করব। না আমি একটা কথা বলি, উনি শুনতে পেয়েছেন প্রশ্নটা, বলুন সুবর্ণবাবু। স্টেটের লয়ার, সিবিআই এর লয়ার বাদে আর কেউ তদন্ত নিয়ে কথা বলার মতো জায়গাতে ছিল না, তাদের সেই এখতিয়ার ছিল না। ফলে হচ্ছে যে টাস্ক ফোর্সের আলোচ্য বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হয়েছে। কিন্তু সোমনাথ বাবুরা, সোমনাথ বাবুর দল, সোমনাথ বাবুর সরকার যতই চান আমাদেরকে প্রতিবাদীদের দ্রোহের কার্নিভাল করতে দেবেন না, আমাদের প্রতিবাদী অবস্থান করতে দেবেন না, আমাদের লালবাজারে ডেকে পাঠাবেন, যতই করুন না কেন আপনারা আপনাদের সাথে আমাদের কথা বলতে না সময় না কিন্তু ওনারা কিন্তু ডাইরেক্টলি আমাদের ব্লেম করছেন না, আমাদের সাথে ওনাদের অভয়ের প্রতি আমাদের সিম্পাথি নেই। সাধারণ মানুষ ওনারা ভাবছেন অভয়টা ওনাদের, কারণ অভয়কে নিয়ে ওনাদের টিভিতে থাকতে হবে, অভয়কে নিয়ে ওনাদের টিভিতে থাকতে হবে। এভাবে ব্লেম করতে পারে না, কিন্তু পুলিশ তো আটকে ছিল, কোর্টে তো যেতে হয়েছে। সেটা আলাদা কথা, কিন্তু ওইভাবে দল আমি সাধারণ মানুষ ডক্টর গোস্বামী, দিনের মধ্যে ফাঁসি বা এনকাউন্টার দেবার দাবি আপনার দল করেছিল, আপনার সরকার করেছিল, তার তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। ওই একমাত্র সাক্ষ্য, তাকে সাক্ষী, তাকে যদি লোপাট করে দেওয়া যায় তাহলে আসল অপরাধীর কোনোদিন টিকি ছুতে পাওয়া যাবে না। আর যেটা বলছিলেন যে হ্যাঁ সমস্ত ধর্ষণ একই, জয়নগর, ফারাক্কা, জয়গা, সমস্ত ফালাকাটা, বর্ধমান, বিজয় রাম কৃষ্ণনগর সব একই, কিন্তু পার্থক্য আছে। সমাজ বিরোধীরা বারবার বলছে আরজি কর করে দেবো, কেউ বলছে না জয়নগর করে দেব, কেউ বলছে না ফারাক্কা করে দেব। একের পর এক হাসপাতালে সমাজ বিরোধীদের হাতে ভাষাত বেরিয়েছেন আপনারা আরজি কর করে দেব, যার অর্থ হচ্ছে খুন করে, ধর্ষণ করে, পুলিশের সাহায্য নিয়ে এমন ভাবে তথ্য প্রমাণ লোপাট করে দেব যে সিবিআই এর বাক 14 পুরুষের ক্ষমতা হবে না আসল অপরাধীকে খুঁজে বের করবার। এই নতুন মডেল আপনারা তুলে দিয়েছেন সমাজ বিরোধীদের হাতে, সেই জন্যই আরজি কর অনন্য, সেই জন্যই আরজি কর হচ্ছে যে আরজি কর নিয়ে সারা দেশ এবং সারা বিশ্ব উত্তাল। এই কথাটা ভুলে গেলে চলবে না। এবং আপনারা আমাদের সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকার, তা আপনারা চাইলেও খর্ব করতে পারবেন না। আমরা রাস্তার আন্দোলন এবং আইনের আন্দোলন কোন জায়গায় এক। ডক্টর গোস্বামী, আমি শুধু একটা কথা জিজ্ঞেস করছি, কোথাও কি মনে হচ্ছে অনেক তথ্য প্রমাণ লোপাট হয়েছে এমন অভিযোগ রয়েছে? কোথাও কি মনে হচ্ছে যারা এই তথ্য প্রমাণ লোপাট করেছে সেই সমস্ত তদন্তকারী অফিসার, বিভিন্ন সংস্থার, অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যারা সেদিন রাত্রেবেলায় গিয়েছিল, যারা সত্তর তাড়াতাড়ি মৃতদেহ দাহ করলেন, অথবা যাদেরা বিভিন্ন রিপোর্টে চেপে রাখলেন, এড়িয়ে গেলেন, আপনার কি মনে হয় না অন্তত এবার শূন্য থেকে শুরু করা উচিত? এবার প্রথম তাদের চিহ্নিত করা উচিত, তাদের গণশত্রু হিসেবে, আমাদের জনগণের শত্রু হিসেবে প্রথমে তাদের চিহ্নিত করা উচিত? একদমই তাই, একদমই তাই, সেটাই চিহ্নিত করা উচিত। আমরা সেই কথাই বারবার বলছি। কিন্তু সরকার এই থ্রেট কালচারটাকে বজায় রাখবার জন্য এবং এই বার্তা দেবার জন্য, যেটা যাদের নামে হচ্ছে যে এই অভিযোগগুলো রয়েছে তাদেরকে পুনর্বহাল করছে। কিন্তু ডক্টর গোস্বামী, এটা তো ঠিক, জুনিয়র ডক্টররা তারা আন্দোলনের শেষের দিকে প্রায় সরকারের সঙ্গে মিনতি আকুতি জানিয়ে তারা মিটিং এ গেল এবং তারা বেরিয়ে এসে বলছে লাইভ স্ট্রিমিং চলছিল, জানতেন না, তা না হলে নাকি আরো রণংদেহী হতেন। তাহলে এদেরও তো আন্দোলনে গলদ আছে। সাধারণ মানুষ থেকে রাজনীতি, বিভিন্ন রাজনীতি যারা সেই আন্দোলনে আসতে চেয়েছিল তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছিল। আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, কিন্তু মানুষের তো প্রতিবাদ আছে প্রতিবাদ করার। জুনিয়র ডক্টররা
তারা কি নিজেদের ভেবে ফেলেছিল এক একজন যেহেতু শুধুমাত্র গিয়েভারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, ডাক্তার ছিলেন, তারা কি করে সাধারণ মানুষকে, যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসছেন, তারা যদি পতাকা ছাড়া আসতে চাইতেন তাদের কেন বাদ দিয়েছিল? কোথাও মনে হচ্ছে না এই জুনিয়র ডাক্তারদের মধ্যেই সেই ভয়ঙ্কর দানবরা লুকিয়ে রয়েছে, যারা তথ্য প্রমাণ লোপাটে ডাবল এজেন্ট হয়ে কাজ করছে? ডক্টর সুবর্ণ গোস্বামী, এটা তো ঘটনাই যে কিছু চিকিৎসকের বিরুদ্ধেই তো অভিযোগ আমরাই প্রথম থেকে করছি। আমরা হচ্ছে চিকিৎসা পেশাটা এই জন্যই হচ্ছে সম্মানের দাবি রাখে যে আমরা কিন্তু আমাদের নিজেদের পেশার যারা দুষ্কৃতী রয়েছে, যারা ব্ল্যাক শিপ রয়েছে, তাদেরকে চিহ্নিত করতে কোনো পিছপা হয়নি এবং আমরাই তাদের মুখোশ টেনে খুলে আনছি। যারা স্বাস্থ্যের সিন্ডিকেট চালাচ্ছে, যারা হচ্ছে যে হেলথ ইউনিভার্সিটিতে মাথায় দখল করে বসে আছে, যারা গণটোকাটুকি চালু করছে, যারা তোলাবাজি করে পাস ফেল ডাক্তারিতে চালু করেছে, যারা ওষুধের কালোবাজারি করছে, মেডিকেল বর্জ্য নিয়ে যারা ব্যবসা করছে, সমস্ত চিকিৎসক যারা অভয়ার খুনের তথ্য প্রমাণ লোপাট করছে, যারা হচ্ছে যে সামগ্রিকভাবে দুর্নীতি সারা স্বাস্থ্য ব্যবস্থাতে একটা দুর্নীতি রাজ কায়েম করেছে, তাদেরকে মুখোশ খুলে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা চিকিৎসক সংগঠনগুলোই অগ্রণী ভূমিকা পালন করেছি। এইটুকু গর্ব আমরা বোধ করি। অবশ্যই আমার সময় একেবারে শেষ ডক্টর গোস্বামী, আমার ইচ্ছে ছিল আর অনেক কথা বলা, সোমনাথ দা একেবারে শেষ, আমরা এই নিয়ে আবার আলোচনা করব, একেবারে সময় শেষ। কিন্তু অসংখ্য মানুষ দেখছেন, আমরা দেখতে পাচ্ছি, আপনারা একেবারে ঘাবড়াবেন না। হ্যাঁ, আপনাদের মতো আমিও সাধারণ মানুষ একজন, আমিও ভাবছিলাম বছরটা শেষ হবে, এই বছরের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা যা রাত্রে আমাদের অনেকের ঘুম কেড়ে নিয়েছিল, সেই ঘটনার কি তাহলে বিচার হবে না? একদম বছরের শেষ প্রান্তে এসে সাধারণ মানুষের মতো আমরা অনেকেই আবার আশান্বিত হতে শুরু করেছি। জানি পথ খুব কঠিন, তার কারণ অনেকে বলছেন সেটিং, অনেকে বলছেন বিরাট বিরাট সব প্রভাবশালীরা জড়িয়ে আছেন। আসলে একটা সিস্টেম, তারা দানবের মতো, তাদের কোনো রাজনৈতিক দল হয় না, তাদের কোনো নির্দিষ্ট সংস্থার নাম হয় না, তারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন। কৌরব আর পাণ্ডবে যেমন একে অপরের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়েছিল, সেই মহাভারতের যুদ্ধের মতো যুদ্ধ। হ্যাঁ, দুপক্ষের লোক আছে, ডাবল এজেন্ট আছে, কে কোন ব্যাচের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, অনেক প্রমাণ লোপাট হয়েছে এমন অভিযোগ আছে যা হয়তো আর বের করা যাবে না, কিন্তু চিহ্নিত তো করা যাবে সেই সব ব্রুটাসদের যারা এইসব তথ্য প্রমাণ লোপাট করেছেন। একটি সূত্রের খবর, অত্যন্ত একজন দুদে আইপিএস অফিসার অবসরপ্রাপ্ত, তিনি আমাদের আর+ নিউজ রুমে এসে বলেছিলেন একজন মহিলা তার কাছে এসেছিলেন যিনি পেশায় চিকিৎসক, তিনি কতগুলো নাম বলেছিলেন এবং বিশেষ সূত্র মারফত তিনি জানিয়েছেন যারা এই গোটা ঘটনা অর্থাৎ জল ঘোলা করে দিচ্ছে তাদের সংখ্যা কিন্তু শতাধিক, অর্থাৎ শতাধিক মানুষ জড়িয়ে রয়েছে যারা এই তথ্য প্রমাণ লোপাট করছে। সুতরাং বাংলা জানতে চায় থেকে কি আমরা এই দাবি আনতে পারি না যে তথ্য প্রমাণ যারা লোপাট করেছে, যারা পাপের ভাগীদার হয়েছে, তাদেরকে চিহ্নিত করা যায়? হ্যাঁ, সঞ্জয় রায়, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার পক্ষে কোনো কথা বলার জায়গাই নেই, কারণ এখনো পর্যন্ত তদন্তে নৃশংস ঘটনায় যত রকম প্রমাণ পাওয়া গেছে সিংহভাগ মিলে যাচ্ছে। কিন্তু অস্বীকার করবেন না একটা কথা, এই সঞ্জয় রায় কিন্তু বারবার এখন দাবি করতে শুরু করেছে। কেন? তার দাবিগুলোও শুনতে হবে, হয়তো সেখানেই লুকিয়ে আছে সেই সূত্র, কে বা কারা ছিল সেই রাত্রে। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ রিপোর্ট এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মতামত, আপনাদের যুক্তি, আপনাদের পর্যবেক্ষণ, দৃষ্টিভঙ্গি আমাদের ঋদ্ধ করেছেন।